কোশ্চেনের অ্যান্সার সবাই মোটামুটি ভালোই লিখছেন, দুই একজন বাদে। তো আমি বারবার যে কথাটা আপনাদের বলে বোঝাতে ব্যর্থ হচ্ছি, এই জায়গাটা আমার খুব খারাপ লাগছে যে আমি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছি আপনাদের সেভাবে কেন হচ্ছে না, এই জায়গাটা আমার আপত্তি। আমার অন্য কোনো জায়গায় আপত্তি নেই। আমি অলওয়েজ বলেছি আপনাদের যে আপনারা খারাপ লেখেন। হ্যাঁ, রিটেনের একটা কোশ্চেনের অ্যান্সার ভালো লিখতে হবে, এই কথা আমি আপনাদের কখনো বলছি না। আপনারা এই কথা আমি আপনাদের খারাপ লেখেন, কিন্তু আপনারা যে কাজটা খেয়াল করবেন, যেভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা কথাটা শুনবেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের কোশ্চেনটা ছিল রহিম জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ও ইস্যু করলো। রহিম কি কোনো অপরাধ করেছে? এই জায়গায় আমি একটা জিনিস জানতে চেয়েছি, অপরাধ কি? মানে সেই অপরাধ কি, এটা একটা কোশ্চেন। সেই অপরাধের শাস্তি কেন যাবজ্জীবন হবে না, আইনের বিধান উল্লেখ করে অ্যান্সার দিন। কোশ্চেনটা তো এরকম ছিল, তাই না স্যার? এখানে তিনটা পার্ট কিনা? হ্যাঁ স্যার, এখানে তিনটা পার্ট কিনা প্রশ্নে? রহিম কোনো অপরাধ করেছে কিনা, হ্যাঁ, যদি করে সেই অপরাধ কি? হ্যাঁ, পার্ট তো তিনটাই, আমি তো সেটাই আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই যে যে তিনটা পার্ট, তাহলে আপনার কোশ্চেন অ্যান্সারের মধ্যে এই তিনটা বিষয় থাকতেই হবে। কথা বোঝা যায় কিনা? আমি আপনাদের কোশ্চেন যেভাবে করেছি আপনারা অ্যান্সারটা ঠিক সেইভাবে দিবেন নাকি? আপনারা আপনাদের নিজেদের মতো করে বিচার্য বিষয় লিখতে পারেন না। আমি আপনাদেরকে বারবার শিখিয়েছি যে এক্সাক্ট কোশ্চেনটা যা আছে, যেভাবে যা, আপনারা ঠিক সেই জায়গাটাতে একটু দেখেন। রকেট সায়েন্স তো না, তাই না? এখনো সবাই এসে পারে নাই, তাহলে প্রথমে প্রবলেমেটিক কোশ্চেন, আজকের ক্লাসটা ফেসবুক লাইভেও রেকর্ড থাকবে, আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন। হ্যাঁ, আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে ক্লাসটা দেখে নিতে পারবেন। আর
অনেকগুলো বিষয় যেগুলো বোর্ডে না বোঝালেই নয়, যার কারণে আজকে বোর্ডে আসা। সেপ্টেম্বরে হয়তো আপনারা ফর্ম ফিল আপের নোটিশটা পাবেন। যাদের রি রেজিস্ট্রেশন করার দরকার, মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনারা দ্রুত রি রেজিস্ট্রেশনটা শেষ করে ফেলবেন। আর এমসিকিউটা হয়ে গেলে তার 1 মাস পরে আপনাদের রিটেন, অর্থাৎ এখনো আপনাদের হাতে 4 মাসের মতো আছে। হ্যাঁ, তো যথেষ্ট সময় আছে কাছে। তাহলে সমস্যা ভিত্তিক প্রশ্নের উত্তরে প্রথমে আমরা লিখব ঠিক এইভাবে নিচে একটা আন্ডারলাইন করব। আর এই পাশ থেকে যারা লাইভে দেখতেছেন একটু কমেন্টস করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, কারণ রিটেনের আজকের যে ক্লাসটা হচ্ছে হাতে কলমে এইভাবে শেখানোর এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো কোচিং এইভাবে মনে হয় শেখানো হয় নাই, যে একটা লেখা কোনভাবে সুন্দর করা যায়। হ্যাঁ, কারণ পাশের জন্য আমাদের শুধু এক্সাক্ট অ্যান্সারটা না, এর সাথে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। তাহলে আমরা এইভাবে একটু স্পেস দিয়ে কোশ্চেনে যা আছে আমরা লিখতে থাকবো, এরপরে সুন্দর করে লিখবো বিচার্য বিষয়। কোশ্চেনে যেটা জানতে চেয়েছে ঠিক সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে এই জায়গায় উপস্থাপন করব। তাহলে আমাদের এখানে এই কত পরীক্ষার বিচার্য বিষয় ছিল 3টি, আমরা সুন্দর করে লিখব। আমি লাস্টে একটা কথা লিখেছিলাম, অপরাধে সাজা কেন যাবজ্জীবন হবে না। এরপরে নোটে আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে আপনারা অলওয়েজ লিখবেন। আইনানুগ পর্যালোচনা ও সিদ্ধান্ত। সময় যদি কম থাকে, লাস্ট মোমেন্টে লিখে পারতেছেন না, তাহলে সমাধান লিখে শুধু সিদ্ধান্তের উপর জোর দিয়ে আপনারা অ্যান্সারটা শেষ করে দিবেন। আর হাতে যদি সময় থাকে, আমি যেভাবে বললাম এইভাবে পার্ট পার্ট করে লিখবেন। আচ্ছা, এবার আজকের ধারাটাতে একটু আসি। আমাদের আজকের পড়াটা মনে আছে সবার? আজকে কি পড়া দিয়েছিলাম বলেন তো? 299 থেকে। আচ্ছা, এবার বলেন নোটে প্রত্যেকটা যে জায়গা থেকে কোশ্চেন হতে পারে আলোচনা সুন্দর করে দেওয়া, এরপরে এই সেকশন থেকে প্রবলেমেটিক কোশ্চেন কিভাবে হতে পারে সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তো নোট তো সবার সামনে আছে নাকি? 56 নাম্বার পৃষ্ঠায় একটা প্রবলেমেটিক কোশ্চেন আছে, কোন একটি আঘাতেই মারা যেতে পারে জেড এমন একটি রোগে ভুগছে। এরূপ অবস্থায় এ একদিন জেডকে আঘাত করে, ফলে জেড এর মৃত্যু ঘটে। যদিও এইরূপ একটিমাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার মতো যথেষ্ট ছিল না, জেড এর এমন কোনো বিষয় অবগত থেকে যদি এ আঘাত করে থাকে, তবে সে কি অপরাধ করেছে? উক্ত রোগ বিষয়ে অবগত না থেকে আঘাত করলে এ কোনো অপরাধ করেছে কি? সংশ্লিষ্ট আইনের
বিষয় উল্লেখ করে উত্তর দিন। আচ্ছা, এইখানে বিচার্য বিষয়ে আমাদের দুইটা জিনিস জানতে চেয়েছে। জেডের রোগের বিষয়ে অবগত থেকে এ আঘাত করে থাকলে কি অপরাধ করেছে, অবগত না থেকে আঘাত করে মেরে ফেললে কি অপরাধ করেছে, বলেন কি হবে? জেড এমন একটা রোগে আক্রান্ত যে একটি আঘাতেই সে মারা যেতে পারে, নাকি? একটি আঘাতেই মারা যেতে পারে। জেড এমন একটা রোগে ভুগতেছে, আর এইটা জেনে যদি এ জেডকে আঘাত করে তাহলে কোন ধরনের অপরাধ, আর এইটা না জেনে যদি জেডকে এ আঘাত করে তাহলে কোন ধরনের অপরাধ, বলেন, ব্যাখ্যা করেন। জেনে করে তাহলে সে খুনের জন্য অপরাধ হবে 302 ধারা, আর যদি না জেনে করে তাহলে 304 ধারায় সে নির্দয় নরহত্যার জন্য অপরাধ হবে। জেনে আঘাত করলে খুন, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটা প্রবলেমেটিক ঘটনা যখন আমাদের সামনে আসবে তখন আমরা একটা জিনিস খেয়াল করব, এই জায়গায় কি কি ঘটনা ঘটেছে। আচ্ছা, এবার বলেন, এই জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো হচ্ছে জেডের মৃত্যু। আচ্ছা, জেড এর মৃত্যু ঘটেছে। এখন একটা আঘাত, যে আঘাতের দ্বারা মৃত্যু হতে পারে, সেই আঘাতের দ্বারাই যদি কারো মৃত্যু হয় তাহলে এটা নরহত্যা। আর এমন একটা আঘাত যে আঘাতে নিশ্চিত মৃত্যু, সেটা হচ্ছে খুন, নাকি? নোটে আলোচনায় আমি সুন্দর করে দিয়ে দিয়েছি ধারার এই জায়গাটাতে, নিশ্চিত মৃত্যু হলে খুন, আর মৃত্যু হতে পারে এমন আঘাত দ্বারা যদি মৃত্যু হয় সেটা হচ্ছে নরহত্যা। এখন কথা হচ্ছে যে একটি আঘাতেই মারা গেল, যদি সে জানে যে এই লোকটা এরকম অসুস্থ, একটা আঘাত করলেই সে সাথে সাথে মারা যাবে, তাহলে তো অবশ্যই সেটা খুন। আর আমি যদি না জানি যে একটা আঘাতেই সে মারা যাবে কিনা, মারা যেতেও পারে নাও যেতে পারে, বাট আঘাত করার ফলে মারা গিয়েছে, এটা হবে নরহত্যা। আচ্ছা, এরপরে নোটে সমস্যা নাম্বার 9, ক কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করুন। চুরি করার উদ্দেশ্যে ক একটি হাঁসের প্রতি গুলি ছুড়ল, উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা খ এর মৃত্যু ঘটল। ক জানতো না ঝোপের আড়ালে খ ছিল। বলেন, ক কি কোনো অপরাধ করেছে?
কোশ্চেনটা বুঝতে হবে। আমি কোশ্চেন করেছি ক অপরাধ করেছে কিনা। ক তো অবশ্যই অপরাধ করছে। কে বলছে ক অপরাধ করে নাই? আপনি এটা পাইছেন কোথায়? না না, আপনাদের যদি এখন সেকশনের আলোচনা পড়াইতে হয় তাহলে আমি এইগুলোতে যাব কোন কখন? আচ্ছা, 299 এর লাস্ট যে উদাহরণ, সেই উদাহরণে বলা আছে সে কালপেবল হোমিসাইডের অপরাধ করে নাই। ওইখানে বলা আছে সে কোনো অপরাধ করে নাই। এই যে বই বের করি, দাঁড়ান। কি আপনাদের ধারায় যদি ক্লিয়ার না থাকে তাহলে আমি রিভিউ কোশ্চেনে এগোবো কি করে বলেন? এই দেখেন কি বলছে, ক মুরগি, এই যে কারণ সে খকে হত্যা করার উদ্দেশ্যে গুলি ছোড়েনি, লিখছে কি, তথাপি সে দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী মর্মে পরিগণিত হবে না, কারণ সে হত্যা করার উদ্দেশ্যে গুলি ছোড়ে নাই, মৃত্যু ঘটানোর তার অভিপ্রায় ছিল না, সে কালপেবল হোমিসাইডের অপরাধ করে নাই। সেখানে অপরাধ করে নাই, আমি এটা বলছি? কথা কম বোঝেন, কথা কম বলেন। আমি কোশ্চেন করছি অপরাধ করেছে কিনা। ক অপরাধ করেছে কি না। বিগত বছরে বার কাউন্সিলে জুডিশিয়ারিতে যে কোশ্চেন আসছে যেভাবে, আপনাদের সেইভাবে কোশ্চেন আসতে হবে, তা না হলে আপনারা অ্যান্সার দিতে পারবেন না। তাই কোশ্চেন তো আমি ঘোরায় রাখছি নোটে, সেম কোশ্চেন তো কখনো আসে না। আর সেম কোশ্চেন মুখস্থ করে ভালো লিখে লাভ কি? সেম কোশ্চেন আমি আপনাদের দিলাম, নোটে দিলাম, পরীক্ষায় কোশ্চেন দিলাম লিখতে, লাভ কি? আসবে না পরীক্ষায়। কোশ্চেন যা করি তাই অ্যান্সার দেন। লিখছি ক অপরাধ করেছে কিনা। এখন কথা হচ্ছে ক অপরাধ করেছে, কিন্তু ক কালপেবল হোমিসাইডের অপরাধ করে নাই। এর সপক্ষে আপনি একটা যুক্তি দিবেন, কারণ এটা কালপেবল হোমিসাইডের 3 নাম্বার ব্যাখ্যা। এই সিম্পল বিষয়টা বোঝাতে এতক্ষণ লাগলো আপনাদের। এই উদাহরণগুলো আমি একেবারে, এই কোশ্চেনের অ্যান্সার অল্প, তারপরেও আমি নোটে উদাহরণ 3টাই দিয়ে দিচ্ছি যাতে আপনাদের আরেকবার পড়া হয়। কি তাহলে কোশ্চেন একটু ঘুরাই দিলে আপনারা আটকে যাবেন? তাই কেন আটকাবেন কেন? আচ্ছা, রিটেনের ক্লাস বাদ, আগে এমসিকিউর ক্লাস নিয়ে নিই। আমি আপনাদেরকে বারবার বলছি যে আপনারা যেহেতু এমসিকিউ পাস করে আসছেন, ধারাগত বিষয় আপনাদের ক্লিয়ার থাকা উচিত। এরপরেও আমার রিটেনের নোটে প্রত্যেকটা জায়গায় ধারার আলোচনা বিস্তারিত দেওয়া। আপনারা তো নোট থেকেই পড়েন নাই। এখন বলেন 299 ধারায় কালপেবল হোমিসাইড কি, কাকে বলে? ভুলে গেছেন?
ভাই তিনটা বিষয় আছে স্যার, তিনটা বিষয়। একটা হচ্ছে কোনো কাজের সাহায্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় মৃত্যু ঘটাবে। দুই হচ্ছে দৈহিক জখম এবং দৈহিক জখম মৃত্যু ঘটাতে পারে। দৈহিক জখম উদ্দেশ্য নিয়োজিত কাজের দ্বারা মৃত্যু ঘটায়। আচ্ছা, সহজে কথা বলেন, সহজ কথা বলেন। দাঁড়ান একটা মিনিট। এইখানে যে কথাগুলো আছে ইন্টেনশন অফ কজিং ডেথ, বিয়ার একটা দেখেন লেখা আছে ইন্টেনশন অফ কজিং ডেথ, কারো মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে। কারো মৃত্যু ঘটবে, কজেস ডেথ, এবং কাজটা হবে এমন যে কাজের দ্বারা কারো মৃত্যু ঘটতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কথাটা হচ্ছে ইজ লাইকলি টু কজ ডেথ। আচ্ছা, ইজ লাইকলি টু কজ ডেথ মানে বুঝেন? যে কাজের দ্বারা মৃত্যু ঘটতে পারে এমন কাজের দ্বারা যদি কারো মৃত্যু ঘটানো হয়, ইন্টেনশন অফ কজিং ডেথ, মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, সেই ক্ষেত্রে যে অপরাধটা সংঘটিত হয় সেই অপরাধটার নাম হচ্ছে কালপেবল হোমিসাইড। কথা ক্লিয়ার কিনা? আব্বু ভাই বুঝতে পারছেন কিনা? হ্যাঁ আছে, সমস্যা কি? এটা তো আমিও জানি যে আপনি এই কোশ্চেনটাই করবেন। মৃত্যু ঘটানোর অভিপ্রায়, এটা কালপেবল হোমিসাইডেও থাকবে, মার্ডারেও থাকবে। আপনি কি বলতে চাচ্ছিলেন যে কালপেবল হোমিসাইডে ইন্টেনশন অফ কজিং ডেথ নাই? তাহলে দুইটার পার্থক্য কি? আচ্ছা, দুইটা ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই একজন ব্যক্তির মৃত্যু হইতে হবে নাকি? একজন ব্যক্তি মারা যাবে, মৃত্যু ঘটানোর ইচ্ছা বা অভিপ্রায় নিয়ে কারো প্রাণ নেওয়া হবে, একটা আঘাত যেটা বা শারীরিক জখম যেটা আসামি ঘটাবে নাকি? আচ্ছা, তো এমন কাজ যা মৃত্যু ঘটাতে পারে সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড, নরহত্যা। এমন কাজ যার দ্বারা নিশ্চিত মৃত্যু সেটা হচ্ছে মার্ডার। এবার কথাটা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, কি সবাই কি একমত নাকি? আচ্ছা, তাহলে এমন একটা কাজ যে কাজের দ্বারা মৃত্যু ঘটতে পারে সেই কাজের দ্বারা কারো মৃত্যু ঘটানো।
আর যেই কাজের দ্বারা মৃত্যু ঘটবে নিশ্চিত, সেই কাজের দ্বারা কারো মৃত্যু ঘটানো, সেটা হচ্ছে মার্ডার। আচ্ছা, এবার আমরা আসি কালপেবল হোমিসাইডের তিনটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা নাম্বার 1-এ যে কথাটা বলা আছে, একজন ব্যক্তি অসুস্থ, আপনি যদি তার দৈহিক আঘাত করে, জখম করে মৃত্যুকে ত্বরান্বিত করেন, মৃত্যুকে ত্বরান্বিত করেন মানে এখন দৈহিক জখম করলে মারা কি এখন যাবে নাকি পরে মারা যাবে? পরে মারা যাবে। মৃত্যুকে ত্বরান্বিত করে, এবং এইটা হবে কালপেবল হোমিসাইড। ব্যাখ্যা নাম্বার 2-এ বলছে দৈহিক আঘাত বা জখমের কারণে মৃত্যু, কিন্তু যদি প্রতিকার সুনিপুণ চিকিৎসা করা হতো তাহলে মৃত্যু নিবারণ করা যেত, কিন্তু আপনি সেটা ঘটেন নাই। আচ্ছা, প্রতিকার চিকিৎসা করলে সুস্থ করা যেত মানে সাথে সাথে মারা যায় নাই নাকি? একজন মানুষকে হাসপাতালে নিতে সময় লাগে? ব্যাখ্যা নাম্বার 3, মাতৃগর্ভে কোনো শিশুকে হত্যা করা অপরাধ কিনা? হ্যাঁ, অপরাধ হবে না যদি শিশুটির কোনো অঙ্গ। এক মিনিট, অপরাধ হবে না কে শিখাইছে? মাতৃগর্ভে যদি কোনো শিশু মৃত্যু ঘটায়, যদি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ, ব্যাখ্যা দেওয়া লাগবে না, আমি ব্যাখ্যা শুনতে চাই না, আমি ব্যাখ্যা খুব ভালো জানি। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পার্সন যে প্রত্যেকটা শব্দ ধরে ধরে ব্যাখ্যা দিই। ব্যাখ্যা দেওয়া লাগবে না আপনার। বাংলাদেশের অনলাইনের টিচারদের ক্লাস একটু কমাতে হবে। মাতৃগর্ভে কোনো শিশুর প্রাণ নেওয়া কালপেবল হোমিসাইড না, কিন্তু ব্যাখ্যা 3-এ কি বলা হয়েছে যে মাতৃগর্ভে কোনো শিশুর প্রাণ নেওয়াটা অপরাধ না? কোথায় লেখা আছে দেখেন। মাতৃগর্ভে কোনো শিশুর প্রাণ নেওয়াটা কালপেবল হোমিসাইড না। আমি যদি কোশ্চেন করতাম, এখানে যদি কোশ্চেন আসতো মাতৃগর্ভে কোনো শিশুর প্রাণ নেওয়া কি অপরাধ, আপনারা তো সবাই ওই ব্যাখ্যা দিতেন। হ্যাঁ, আপনি বলতেন স্যার লিখে আসছি 100-এ 100, হাতের লেখা 100%, কনসেপ্ট 100%, ব্যাখ্যা 100%, রেজাল্ট আসে নাই। মাতৃগর্ভে কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়, কিন্তু কোন লিভিং চাইল্ড, আমাদের বেয়ার একটা স্পষ্টভাবে লেখা আছে লিভিং চাইল্ড, কথাটার অর্থ হচ্ছে একজন মা যখন জানতে পারে, বুঝতে পারবে তার শিশুটা তার গর্ভে বেঁচে আছে, এমন একটা জীবিত শিশু জন্মগ্রহণ যদি করে, জন্মগ্রহণ করার সময় শ্বাস প্রশ্বাস নিক বা না নিক, মায়ের গর্ভে সে জীবিত ছিল, এরপরে জন্মগ্রহণ করার সময় তার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বের হোক বা না হোক, বের হলে সে শ্বাস প্রশ্বাস নিক আর না নিক, ওই রকম অবস্থায় কোনো শিশুর যদি মৃত্যু ঘটানো হয়, আপনি যে অপরাধটি করবেন সেই অপরাধটি হচ্ছে কালপেবল হোমিসাইড। কথাটা বুঝলেন কিনা? ইয়েস অর নো?
আচ্ছা, এ একটা রাস্তায় একটা গর্ত খুঁড়ে রেখেছে যেন কেউ এসে সেই গর্তে পড়ে মারা যায়। এ রাস্তায় একটা গর্ত করে মৃত্যুফাত তৈরি করেছে, তার উপর দিয়ে এমন ভাবে দুব্বা টুব্বা দিয়েছে, পরিবেশটা করেছে যে এই রাস্তার উপরে যে গর্ত, এইটা দেখে কারো মনে হবে না এখানে একটা গর্ত আছে, যে কেউ এই গর্তের মধ্যে পড়ে যেন মারা যায় সেই উদ্দেশ্যেই এ এই গর্তটা করেছে। সি রাস্তা দিয়ে চলতে চলতে এই গর্তে পাড়া দিয়ে মারা যায়। এ যে অপরাধটা করেছে এই অপরাধটা হচ্ছে কালপেবল হোমিসাইড। আমার কোশ্চেন হচ্ছে এই ধরনের বিষয় এই উদাহরণটা থেকে পরীক্ষায় আসলো না। সেম উদাহরণ থেকে কথাগুলো যদি একটা ঘুরায় দেয়, এ সি এর বাড়ির সামনে গর্তটা করছে, এর উদ্দেশ্য হচ্ছে সি যেন নিশ্চিত মারা যায়। সেইভাবে সি এর বাড়ির সামনের রাস্তায় দরজা খুলেই সি যখন পাড়া দিবে সেই রকম সিচুয়েশনে এমন একটা গর্ত করছে, গর্তের ভিতরে এমন ব্যবস্থা করেছে পাড়া দিয়ে পড়লে নিশ্চিত মৃত্যু, কোনো পান নেই, কোনো টাইম লাগবে না, সাথে সাথে ডেথ। এ যে অপরাধটা করছে সেই অপরাধটা কি? কেন মার্ডার হবে? তাই না? তাহলে সেম কোশ্চেন যদি এইভাবে একটু ঘুরায় আসে, আপনি তো আপনারা অনেকে মনে করবে ইস এই উদাহরণ কালপেবল হোমিসাইডের উদাহরণ, সাথে সাথে কালপেবল হোমিসাইড, বাট এটা মার্ডার হবে। এ আর বি দুইজন মিলে হচ্ছে বন্ধু। এর ইচ্ছা আছে ঝোপের ওই পাশে সি কে হত্যা করা, তার প্রাণ কেড়ে নেওয়া। বি এর হাতে আছে বন্দুক, বি জানে না ঝোপের ওই পাশে সি আছে। এ বি কে বলতেছে দোস্ত ওই পাশে তো কেবল হরিণ দেখে আসছি, গুলি চালাও। বি গুলি চালায়, গুলি চালানোর ফলে গুলিটা সি এর লাগে, সি মারা যায়। এ যে অপরাধটা করেছে সেই অপরাধটা কি, আর বি কোনো অপরাধ করেছে কিনা বলেন? হ্যাঁ, বুঝি না আপনার কথা। আচ্ছা, বি জানে না এই কারণে বি কোনো অপরাধ করে নাই, তাই?
কিন্তু আমাদের নোটে কি সেইভাবে লেখা আছে যে বি কোনো অপরাধ করে নাই? আইনে বলা আছে এই ক্ষেত্রে বির কোনো অপরাধ নাও হতে পারে। আইনে বলা হয় নাই যে বি কোনো অপরাধ করে নাই। বাংলাদেশের যে লার্নাররা আপনাদেরকে শেখায়, অনলাইনে ক্লাস করে, তাদেরকে একটা লাইন শিখাই দিয়ে আসছে, স্পষ্ট লেখা আছে বি may be guilty of no offenses। এই ক্ষেত্রে বি এর কোনো অপরাধ নাও হতে পারে, কিন্তু এ এর যে অপরাধটা করেছে সেই অপরাধটা হচ্ছে কালপেবল হোমিসাইড। কিন্তু আমরা অনেকে সূক্ষ্মভাবে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা গাইডে লেখা আছে বি কোনো অপরাধ করে নাই, বি কোনো অপরাধ করে নাই, এই কথাটা বেয়ার অ্যাক্টে আছে। খুলে দেখাবেন, সজীব ল একাডেমি ভোট করে দিব, পড়াতে আসবো না। বি কোনো অপরাধ নাও করে থাকতে পারে, তার মানে কি করলেও করতে পারে, নাও করলেও করতে পারে। এখানে বিভৎস বিষয় যদি এ হয়, বি একটা এখানে বিভৎস আনা হয় না, এই কারণে বলছে বি এখানে কোনো অপরাধ নাও করলে করতে পারে। কিন্তু বি এর যেহেতু উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন ভাবে যদি কালপেবল হোমিসাইড হয়, তার কি পানিশমেন্ট হয় না? কথা বলেন, পানিশমেন্ট হবে কেন? বি তো কোনো অপরাধী করে নাই, পানিশমেন্ট হবে কেন বলেন? আপনারা যে লিখবেন বি কোনো অপরাধ করে নাই, বি তো কোনো অপরাধী হয় নাই, পানিশমেন্ট হবে কেন? বি এর কোনো অপরাধ নাও হতে পারে। কোন ধরনের অপরাধ নাও হতে পারে? এ যে কালপেবল হোমিসাইডটা করেছে উদ্দেশ্য নিয়ে, সেই অপরাধটা নাও হতে পারে, এই কথাটা বোঝাইছে। ইংলিশ গুলো দিয়ে আইনটা বুঝতে হয়। বাংলাদেশে যে বেয়ার অ্যাক্ট ছাতার মাথা লেখা, বাংলা বঙ্গানুবাদ, এই বাংলা পড়ে তো আমি আইন বুঝি না, আপনাদেরকে কি বুঝাবো? ইংলিশটা হচ্ছে সঠিকভাবে বোঝার একমাত্র ভালো ওয়ে। বি এর অপরাধটা নাও হতে পারে এ এর মতো, মানে এ যে কাজটা করেছে সেই কাজটা হচ্ছে কালপেবল হোমিসাইড, সেইটা বি এর অপরাধটা এ এর মতো নয়, উদ্দেশ্য নিয়ে না, উদ্দেশ্য ছাড়া কালপেবল হোমিসাইড। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। এরপরে একটু আগে যে কোশ্চেনটা করছিলাম 299 3 নম্বর ব্যাখ্যা, এ একটা মুরগি চুরি করে নেওয়ার উদ্দেশ্যে গুলি করে। ঝোপের ওই পাশে ছিল বি। গুলিটা মুরগির না লেগে বি এর যে লাগে। আমি কোশ্চেন করেছিলাম এ কোনো অপরাধ করেছে কিনা, আপনারা সবাই অ্যান্সার দিলেন এ কোনো অপরাধ করেনি। না, এ কালপেবল হোমিসাইডের অপরাধ করে নাই, বা এ কোনো অপরাধ করে নাই এই কথা বলা যায় না, এই অপরাধ করেছে। উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন ভাবে একজন মানুষকে মেরে ফেলছে, এটা এক ধরনের পানিশমেন্ট আছে। আছে কি নাই পানিশমেন্ট? আছে। আবার এ এর উদ্দেশ্য ছিল চুরি করে মুরগিটাকে নিয়ে যাওয়া, সেটাও একটা অপরাধ নাকি? চুরি করা অপরাধ না? চুরি করা কি অপরাধ? ইয়েস অর নো? অবশ্যই অপরাধ। এই জন্য কখনোই বলা যাবে না যে এ কোনো অপরাধ করে নাই। এ কালপেবল হোমিসাইডের অপরাধ করে নাই। আচ্ছা, কোশ্চেন পরে, আগে নোট ভালো করে পড়েন, তারপরে কোশ্চেন করবেন। আজকে যখন নিউজটা শুনছি যে
অক্টোবরে পরীক্ষার নোটিশ দিবে, তখন আপনাদেরকে এখন থেকে একটু প্রেসারের মধ্যে রাখতে হবে। আচ্ছা, কোশ্চেন আসছে, কালপেবল হোমিসাইড বলতে কি বোঝায়? কখন একটি মৃত্যুর ঘটনাকে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার এবং কখন মৃত্যুর ঘটনাকে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার গণ্য করা হবে? উদাহরণ সহ ব্যাখ্যা দিন। বলেন, কালপেবল হোমিসাইড বলতে কি বোঝেন? আচ্ছা আচ্ছা, শুনেন, কালপেবল হোমিসাইড বলতে কি বোঝে এই সংজ্ঞা বহুত দেওয়া আছে, নোটে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, আমরা 300 ধারায় মার্ডারের 5টা ব্যতিক্রম রয়েছে, সেইগুলো হচ্ছে মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড। আর এই বাদে আর যে যে বিষয় অবস্থাগুলো রয়েছে 300 ধারায় সেগুলো হবে মার্ডার। আচ্ছা, তবে এই জায়গা থেকে আমাদের দেহ সংক্রান্ত অপরাধ থেকে এবার একটা সম্ভাবনা আছে। এবার যদি কোশ্চেন হয়, জখম এর সংজ্ঞা দিন, কি লিখবেন? কি লিখবেন বলেন? জখমের সংজ্ঞা দিন, কোন ধরনের জখম মারাত্মক? জখম অর্থাৎ বাংলাটাকে একটু চেঞ্জ করে দিলে আপনারা আটকে যান, থমকে যান। জখমের সংজ্ঞা আছে কোন ধারায়? 319। আর কোন ধরনের জখম মারাত্মক? 320-এ। এই তো ধরতে পারছেন। কোশ্চেন ধরাটা হচ্ছে রিটেনে বড় সমস্যা। আর ধারায় কি আছে তো জানেনই, সবাই জেনেই পরীক্ষার হলে যায়। কিন্তু আঘাতের আরেকটা বাংলা যে জখম, জুডিশিয়ারিতে একবার আসছিল, আর জখম মারাত্মক মানে গ্রিভিয়াস হার্ট, গুরুতর আঘাত, এটা জানতে হবে, বুঝতে হবে। প্রয়োজনে কোশ্চেনের বাংলা অংশের অপর পার্টে ইংলিশ থাকে, সেটা একটু দেখে নেবেন, সেখানে গ্রিভিয়াস হার্ট আছে নাকি হার্ট আছে।
আচ্ছা, সমস্যা নাম্বার 12, ক এর চেহারা চিরতরে বিকৃত করার অভিপ্রায় বা হতে পারে জেনে ক খ কে ঘুষি মারে, কিন্তু এতে তার মুখমণ্ডল চিরতরে বিকৃত হয়নি, তবে এর ফলে ক কে 20 দিন ধরে তীব্র দৈহিক যন্ত্রণায় ভুগতে হয়েছে। ক কি ধরনের জখম করেছে ব্যাখ্যা করুন। আচ্ছা, ক যে জখমটা করছে এই জখমটার নাম কি বলেন? গ্রিভিয়াস হার্ট হবে কেন? কারেক্ট কারেক্ট। অর্থাৎ একটা প্রবলেমেটিক কোশ্চেন আমাদের সামনে আসলেই আমাদের মাথায় আনতে হবে 120-এর যে 8 প্রকারের আঘাত, গুরুতর আঘাত, এইটা তার মধ্যে আছে কিনা। কি কি? পুরুষত্বহানি, স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টি শক্তি নষ্ট করা, মানে গ্রিভিয়াস হার্টের মধ্যে আছে যে কোনো চোখ, মানে এক চোখ, 2 চোখের দ্বারা আবার আলাদা, পরে আসতেছি। এক চোখ নষ্ট করা, স্থায়ীভাবে শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা গ্রন্থির ক্ষতি করা, যে কোনো অঙ্গ বা গ্রন্থির স্থায়ীভাবে ক্ষতি করা, মুখমণ্ডল বিকৃত করা, দাঁত ভেঙে ফেলা, এমন আঘাত জীবন সংশয় করে, অথবা 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণায়। তাহলে এই প্রবলেমেটিক কোশ্চেনে আমরা দেখছি মুখমণ্ডল চিরতরে বিকৃত হয় নাই, কিন্তু 20 দিন ধরে তীব্র দৈহিক যন্ত্রণায়। তাহলে 20 দিন ধরে যে তীব্র দৈহিক যন্ত্রণায়, এই কথাটা দেখার সাথে সাথেই আমাদের ব্রেনের কোথায় কাজ করতে হবে? এইটা গ্রিভিয়াস হার্ট। এইটুক বুঝতে পারলে প্রবলেমেটিক কোশ্চেনের অ্যান্সার শেষ। আহামরি কিছু না, রকেট সায়েন্স না, রিটেনে পাস করা আহামরি কিছু না, শুধু কোশ্চেনটা ধরতে হবে। আচ্ছা, এইবার আমি আসি এক চোখ উপড়ায় ফেলা গ্রিভিয়াস হার্ট। আমাদের 320-এ আছে যে কোনো চোখ উপড়ায় ফেলা। যে কোনো চোখ মানে কি? দুইটার যে কোনো একটা, নাকি? যে কোনো চোখ মানে এক চোখ। আর 2 চোখ মুখমণ্ডল অ্যাসিড দিয়ে ঝলসায় দেওয়া, বিকৃত করা, সাথে সাথে এটা চলে আসবে 326-এর এ। সেম কোশ্চেনটা, যে কোশ্চেনটা জুডিশিয়ারিতে আসছে আমি এইমাত্র বললাম, এই কোশ্চেনে যদি আমি কাহিনী একটু পাল্টাই দিই, তার ইচ্ছাকৃতভাবে তার মুখমণ্ডল বিকৃত করার অভিপ্রায়ে তাকে অ্যাসিড মারে, কিন্তু মুখমণ্ডল বিকৃত না হয়ে তার 2 চোখ নষ্ট হয়ে যায়। এ কোন অপরাধ করেছে বলেন? 326-এর এ। ধরতে পারছেন তো? হ্যাঁ, 326-এর এ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন এবং অর্থদণ্ড। অর্থাৎ আমাদের প্রবলেমেটিক কোশ্চেনে একটা কথা কিভাবে ঘুরায় ফিরায় আসে, ঘটনাটা কেমন, প্রকৃতি কেমন, সেইটার উপর নির্ণয় করে সাথে সাথে আমাদের বুঝে ফেলতে হবে এটা কোন ধারার মধ্যে আছে। যার কারণে আমি আমার রিটেনে প্রত্যেকটা জায়গায় ধারার আলোচনাগুলো দিয়েছি, যা বাংলাদেশের দ্বিতীয় কোনো নোট
কোনো গাইড, কোনো টিচারের লেকচার পর্যন্ত নাই গ্যারান্টি, একমাত্র আমার নোটে আছে। এই জন্যই তো এই নোটটার দাম 3500 টাকা। টাকা তো মানুষ আমার চেহারা দেখে দেবে না, আমার নোটের চেহারা দেখে টাকা দেবে। হ্যাঁ, অনেকে আমাকে টেক্সট করে বলে, স্যার নোটের দাম 3500 টাকা। তাই আমি বললাম, হ্যাঁ নোটের দাম তো 3500 টাকাই হবে, কারণ যত গুড় তত মিষ্টি, মশলা যেমন আপনাকে পে করতে হবে তেমন। এইখান থেকে কোশ্চেন আসছে, যদি কোশ্চেনটা এমন হয় 326 ও 326-এর এ ধারায় শাস্তিযোগ্য অপরাধের মৌলিক পার্থক্য নিরূপণ করুন। পারবেন পার্থক্য করতে? এবার এতক্ষণ ব্যাখ্যা দিলাম, বইয়ে ধারার আলোচনা আছে, তারপরে কোশ্চেন, তারপরে কোশ্চেনের অ্যান্সারও দেওয়া। কততে পারবেন না? ঘুরায় যদি আসে তাহলেও পারবেন। তো আমাদের 299 থেকে 335 মোটামুটি এই ধরনের কোশ্চেন হয়েছে, জুডিশিয়ারিতে আসতে পারে এই ধরনের উদাহরণ দিয়ে। আপনারা এইগুলো ভালো করে করবেন। আর আগামী ক্লাসে কোনটা পড়া থাকবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে। যেহেতু সময় হাতে বেশি নাই, মূল আইনগুলো আপনারা নিজেরা পড়বেন, আর আমি ক্রিটিক্যাল বিষয়গুলো আপনাদের জাস্ট ক্লাসে আলোচনা করব। তো ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই। আর এই পাশে যারা লাইভে আছেন আপনাদেরকে বলছি, যারা এই গুরুত্বপূর্ণ ধারা, এইটা বাদ সেইটা বাদ, এইটা পড়া লাগবে না, হ্যাঁ, এই ধরনের মানসিকতা নিয়ে সাজেশন করে যারা রিটেন করতেছেন, তারা কিন্তু নিজের পায়ে কুড়াল মারতেছেন। কিছু কিছু টপিকস আছে, যেই টপিকস গুলো থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন থাকবে বা 2024-এ। আমি সেই টপিকসটাকে মাথায় রেখে আমার রিটেনের নোটটা এমন ভাবে সাজিয়েছি, এই দেখেন, এই যে পেনাল কোডের নোট, হ্যাঁ, ধারার আলোচনা স্পষ্টভাবে রেখেছি, তার সাথে ওই ধারা থেকে কিভাবে প্রবলেমেটিক কোশ্চেন হতে পারে, বর্ণনামূলক কোশ্চেন হতে পারে, তার একটা আইডিয়া দিয়েছি, একটা উদাহরণ দিয়েছি, একটা উদাহরণকে কিভাবে ঘোরায় ফেরায় কোশ্চেন হতে পারে সেটাও আমি আলোচনা করেছি। অর্থাৎ আমার লিখিত এই নোট পড়লে আপনাকে আর কোনো বেয়ার অ্যাক্ট, প্রবলেমেটিক, ড্রাফটিং কিচ্ছু করা লাগবে না। শুধু এই একটা নোট, এরকম 7টা সাবজেক্টের 7টা নোট রয়েছে, এই নোটগুলো পড়লেই লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ শেষ। এটা দেখেন পেনাল কোড কতটুকু। তো এইভাবে আপনারা প্রস্তুতি নেবেন, অর্থাৎ আপনারা যে চ্যাপ্টারটা, যে টপিকসটা পড়বেন, সেই টপিকসের খুঁটিনাটি যা আছে, ব্যাখ্যা এবং উদাহরণ, সেইগুলো খুব সুন্দরভাবে পড়ে শেষ করবেন। ওই জায়গাগুলো থেকে যেভাবে ঘোরায় ফেরায় অ্যান্সার করুক, আপনি যেন উত্তর করে আসতে পারেন, এই কনফিডেন্সটা, এইভাবে যদি আপনার পড়াটা শেষ হয়, নিশ্চিত আপনি রিটেনে পাস করবেন, আমি বলছি। বেস্ট অফ লাক, ভালো থাকবেন সবাই, সজীব ল একাডেমির এই পেজের সাথে থাকবেন।